নমস্কার এবং অমিতাভ তার আরও একটি পর্ব নিয়ে আমি উপস্থিত হলাম সঞ্চালক অমিতাভ আপনাদের সঙ্গে। আজকের এবং অমিতাভর পর্বেতে আপনাদের এমন একটি গল্প শোনাবো যে ঘটনাটি শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তবু মনে হলো যে আপনাদের সঙ্গে এটা অবশ্যই বলা উচিত। দেখুন, পৃথিবীতে কত ঘটনার সাক্ষী তো আমরা হচ্ছি, ভালো মন্দ, এবং পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত ঘটনা বা বিভিন্ন বিখ্যাত মানুষ তারা আলাদা করে ইতিহাসে জায়গা করে নিয়েছে। কিন্তু পৃথিবীতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলে একটি বিষয় আছে, আপনারা সবাই জানেন। সেখানে যারা আলাদা কিছু করেন, আলাদা কিছু মানে ভালো কিছু যা অন্যরা করতে পারেন না, তাদের থেকে আলাদা কিছু, এমন আলাদা কিছু করার জন্য তাদের গিনেস বুক অফ রেকর্ডসে নাম ওঠে। পৃথিবীতে কত ধরনের কাজ হয় যেগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং অবাক হয়ে যাই। কিন্তু এটা কি আপনাদের জানা আছে যে পৃথিবীতে শুধুমাত্র কিপটেমি অর্থাৎ কৃপণতার জন্য ওয়ার্ল্ড বুকে মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন একজন রমণী। কে সেই রমণী যিনি গিনেস বুক অফ রেকর্ডসে পৃথিবীর বিরলতম কৃপণ ধনী মহিলা হিসাবে নিজের নামটি তুলতে পেরেছিলেন? আজকে তার কথা দিয়ে শুরু করব এবং অমিতাভ। সময়টা ধরে নিন 1835 সাল সম্ভবত। ওরকম সময়ে আমেরিকাতে একজন ধনকুবের, তার এক কন্যা সন্তান হয় এবং সেই ধনকুবের বা সেই বিখ্যাত ধনী ব্যক্তি তিনি যখন মারা যান তখন তার সেই কন্যা সন্তান 7.5 মিলিয়ন তার মালিক হয়। অর্থাৎ তার বাবার যে সম্পদ ছিল তার পরিমাণ 7.5 মিলিয়ন। এরপর সেই মহিলা, তখনও তিনি মহিলা হননি, 18 বছর হয়নি, তারপর তিনি একটা সময় যখন তার 21 বছর বয়স হয় তখন তিনি চলে আসেন নিউ ইয়র্কে। আগে অন্যত্র থাকতেন, জায়গা পরিবর্তন করেন এবং সেই তার বাবার যে সম্পদ 7.5 মিলিয়ন তা তিনি ওয়াল স্ট্রিটে বিনিয়োগ করেন। ওয়াল স্ট্রিটে বিনিয়োগ করার পর পরবর্তীকালে সেই মহিলার সম্পদ বেড়ে দাঁড়ায় 2.3 বিলিয়ন। 7.5 মিলিয়ন বেড়ে হয় 2.3 বিলিয়ন। এবং ওয়াল স্ট্রিটে তাকে কানাঘুষোতে ডাকা হতো যে ওয়াল স্ট্রিটের রানী। তিনি অবশ্য বিশ্বের সব থেকে বেশি কৃপণ মানুষ, সেটা তো কোনো রেকর্ডে ওঠেনি, কিন্তু তিনি তার কৃপণতার যে উদাহরণ ছেড়ে গিয়েছেন তার মধ্যে ধরুন, তিনি 16 বছর বয়স থেকে যে অন্তর্বাস ব্যবহার করে করতেন ওই বয়সে, যতদিন জীবিত ছিলেন ততদিন সেগুলোকেই সেলাই করে তিনি পরে এসছেন। তার শরীরে একটি বাইরের পোশাক কালো রঙের তিনি পরতেন এবং সেটি যতক্ষণ না পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সেই পোশাকটি ত্যাগ করতেন না। এমন অনেক বছর গেছে 2 সেন্ট খরচ করে শুধুমাত্র পাই খেয়ে তিনি দিনের পর দিন কাটিয়েছেন। এবং এটাও শোনা যায় যে তার এই কৃপণতার জন্য তার ছেলের একটি পা কেটে বাদ দিতে হয়েছিল। কেন? তার কারণ তিনি যখন তার ছেলের পা ভেঙে যায়, সেই ভেঙে যাওয়া পায়ের চিকিৎসা যে কোথায় বিনা পয়সায় করা যায় তার জন্য তিনি অনেক সময় অপেক্ষা করছিলেন এবং খুঁজছিলেন। এবং তার ফল যেটা হয়, যখন চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান তখন তার পায়ের অবস্থা অত্যন্ত খারাপ এবং মারাত্মক রকমের খারাপ। বাধ্য হয়ে সেই পাটি কেটে বাদ দিতে হয়। তিনি অবশিষ্ট বেকারিতে যে কেক এবং ভাঙা বিস্কুট
মূলত সেগুলোই কিনতেন বাড়ির জন্য এবং সেগুলো খেতেন। তার যে পোষা কুকুর ছিল, সেই কুকুরের জন্য ফ্রিতে এক টুকরো হাড় পাওয়ার জন্য রীতিমতো দোকানির সঙ্গে তিনি প্রত্যেক দিন প্রায় ঝগড়া করতেন যে ফ্রিতে তাকে একটা হাড় দিতে হবে। এরকম মানুষটির সম্পদের পরিমাণ 2.3 বিলিয়ন। এবং এই মানুষটি সম্পর্কে আরও অনেক ঘটনা শোনা যায়, কিন্তু যে ঘটনাটা কানাঘুষো থেকে জানতে পারা যাচ্ছে, তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি তো কালো পোশাক পরতেন এবং সেই কালো পোশাকটা একেবারে ছিঁড়ে না গেলে মানে আর পরা যাবে না, তখন তিনি পরিত্যাগ করতেন বা ছাড়তেন। তখন তাকে আড়ালে অনেকে ওই ব্ল্যাক হোয়াইট বলে ডাকত। এই মানুষটি 81 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। 1916 সালে তার মৃত্যু ঘটে এবং মৃত্যুর পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম পৃথিবীর সবথেকে কৃপণতম মহিলা হিসাবে নথিভুক্ত হয়। এই মানুষটির মৃত্যুটাও ছিল ওই পয়সা সংক্রান্ত বিষয়ে ঝগড়া করতে করতে তার হার্ট অ্যাটাক হয়। তিনি ওই বয়সে যার সঙ্গে ঝগড়া করছিলেন 81 বছর বয়সে, তিনি তার পরিচারিকা বা বাড়ির কাজের লোক, যে কিনা মাইনে বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে তাকে বলে আসছিল, কিন্তু তিনি মাইনে বাড়াবেন না, এই নিয়ে কথা কাটাকাটি এবং তার চরমে পৌঁছায় এবং তিনি মারা যান। পৃথিবীতে কত ঘটনাই তো আমরা সাক্ষী হই, কিন্তু শুধুমাত্র নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীতে প্রভূত সম্পত্তির যে মালিক বা মালকিন, সেই মহিলার কথা আমরা খুব কম জানি, যার নাম হচ্ছে হেট্টি গ্রিন, যাকে আড়ালে আবডালে ওয়াল স্ট্রিটের রানীও বলা হতো। আবার কেউ কেউ পেছনে তাকে ফিসফিস করে ব্ল্যাক হোয়াইট বলেও সম্বোধন করত। কিন্তু তার ছেলেমেয়েরা পরবর্তীকালে যারা বংশধর, তারা কিন্তু তার মতো কৃপণ ছিলেন না। এমনকি তার যে মেয়ে ছিলেন, তিনি বিনা খরচে যাতে পড়াশুনো করতে পারে তার জন্য স্কুল বানিয়েছেন। চিকিৎসা করতে যাতে কোনো সাধারণ মানুষ, গরিব মানুষের কষ্ট না হয়, সেই জন্য তাদের জন্য তিনি একটি হাসপাতালও তৈরি করেন নিউ ইয়র্কে। এই মানুষটির কথা এই কারণে বললাম যে কত ঘটনাই তো ঘটে, কিন্তু পৃথিবীর এরকম মানুষও যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলতে পারেন, সেটা একটা আশ্চর্য এবং মজার ব্যাপার। এরপর যার কথা বলবো, তিনি আমাদের সকলের প্রণম্য, ভারতীয় সঙ্গীতের তিনি অন্যতম নক্ষত্র, শচীন দেব বর্মন। শচীন দেব বর্মন সম্পর্কে মোটামুটি সবাই জানেন, তার অতীত জানেন। তিনি ত্রিপুরার রাজবংশের তার বাবা ছিলেন নবদ্বীপ চন্দ্র, সম্ভবত নবদ্বীপ চন্দ্র দেব বর্মন। তিনি আসলে ছিলেন ওখানকার যিনি অন্যতম রাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের সৎ ভাই। তো সিংহাসনের লড়াইয়ের কারণবশত কোনো একটা সমস্যা ঘটায় নবদ্বীপ চন্দ্র দেব বর্মন তিনি কুমিল্লায় চলে আসেন এবং শচীন দেব বর্মন সেখানেই বড় হতে থাকেন। পরবর্তীকালে কলকাতায় চলে আসেন এবং তার ইচ্ছে ছিল যে কলকাতাকে কেন্দ্র করেই তিনি তার সঙ্গীত এই জগৎ তিনি সাজাবেন। 1932-এ তিনি HMV-তে যান অডিশন দেওয়ার জন্য, HMV কোম্পানিতে, রেকর্ডস কোম্পানিতে। এবং ততদিনে তিনি পল্লীগীতির যে জগৎ, সেই জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। রেডিওতে তার পল্লীগীতির অনুষ্ঠান হয়। তো তিনি মোটামুটি আত্মবিশ্বাসী যে HMV-তে তিনি অডিশন উতরে যাবেন বা তার রেকর্ডস তারা বানাবেন। তারপরেই আসে সেই প্রবল ধাক্কাটা
যখন সেখানে তাকে বলা হয় যে আপনি মনোনীত নন, অডিশন তিনি সুযোগ পান না, সুযোগ পাওয়া মানে অডিশনের পর তাকে সুযোগ দেওয়া হয় না, তাকে মনোনয়ন দেয়নি HMV কর্তৃপক্ষ। এরপর তিনি থেমে থাকেননি, তিনি গান করছেন, বিভিন্ন ধরনের জায়গাতে অনুষ্ঠান করছেন, কনসার্ট করছেন। 1937 সালে তার প্রথম সুযোগ আসে হিন্দি চলচ্চিত্র রাজগীতে তিনি সঙ্গীত পরিচালনার জন্য সুযোগ পান। এই রাজগী 1937-এ, তারপর থেকে মোটামুটি একটু একটু করে জায়গা তৈরি হচ্ছিল। কিন্তু অনেকেই জানেন না যে 1950 সালের একটি ঘটনা না ঘটলে মুম্বাই ছেড়ে পাকাপাকি কলকাতারই বাসিন্দা হয়ে যেতেন শচীন দেববর্মন। হ্যাঁ, মানে বম্বে বা মুম্বাইয়ের সিনেমা জগৎ এবং সঙ্গীত জগতের প্রতি বীতশ্রদ্ধ এবং অশ্রদ্ধার কারণে 1950 সালে অশোক কুমার একটি ছবি তৈরি করেন যার নাম মাশাল। সেই ছবিতে অশোক কুমার তাকে দায়িত্ব দেন সঙ্গীত পরিচালনা, শচীন দেববর্মনকে। শচীন কর্তা এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তখন এই মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের উপরে যে তিনি ঠিক করেন যে তিনি আর বম্বেতে থাকবেন না, কলকাতায় পাকাপাকিভাবে চলে আসবেন। এবং মাশালে তার সহকারী ছিলেন আরেকজন প্রবাদ প্রতিম বাঙালি, তিনি মান্না দে। তো একদিন বাক্স প্যাটরা গুছিয়ে ট্রেন ধরবেন একেবারে সিদ্ধান্ত নিয়ে তিনি মান্নাদের সঙ্গে দেখা করে তাকে মোটামুটি সব বুঝিয়ে দিয়ে দায়িত্ব তিনি এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, মানে বিদায় জানাবেন মুম্বাইকে। খবরটা গিয়ে পৌঁছলো অশোক কুমারের কাছে। অশোক কুমার মানে দাদামণি তো সবার দাদামণি। তো অশোক কুমার খবর পাওয়া মাত্রই শটানা উপস্থিত। যখন তিনি সব গুছানো সব হয়ে গেছে, এবার তিনি রওনা হবেন। অশোক কুমার এসে তাকে বোঝান এবং বোঝানোর পর, দীর্ঘক্ষণ বোঝানোর পর তিনি তার সিদ্ধান্ত বদল করেন যে কলকাতায় নয়, ঠিক আছে বম্বেতে থাকবেন। তারপরে কিন্তু তাকে আর থেমে থাকতে হয়নি। 1950 থেকে 1975 এই সময়কালটাতে শচীন দেববর্মন এক ইতিহাস তৈরি করেন এবং সেই ইতিহাসের পরবর্তী পর্যায়ে তিনি তার জীবনে পান কিশোর কুমারকে, যাকে তিনি রাহুল দেববর্মনের থেকে কোনো অংশে কম তার সন্তান নন যে কিশোর কুমার এটা ভাবতেন না। রাহুল দেববর্মনকে যে চোখে দেখতেন, কিশোর কুমারকেও ঠিক সেই চোখে দেখতেন। এরকম অবস্থায় 1975-এ যখন তিনি মিলি সিনেমার গান তৈরি করছেন, শেষ গান ছিল মিলি সিনেমার কিশোর কুমারের কণ্ঠে, বড়ি সুনি সুনি সি হ্যাঁ ইয়ে জিন্দেগি। যাই হোক, এই ধরনের কথা, বড়ি সুনি সুনি সি, এটুকু আমার মনে আছে প্রথম লাইনটা। তো এই গানটার পর তিনি মারাত্মক অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তি হন। কিশোর কুমার খবর পেয়ে ছুটে আসেন। 1975 মনে পড়ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের কথা, 5-0 গোলের একটা বোধহয় ফলাফল হয়েছিল। আর এই শচীন কর্তা ছিলেন একেবারে যাকে বলে গোঁড়া ইস্ট বেঙ্গল। হ্যাঁ, হাসপাতালে রাহুল দেববর্মন যখন তাকে ইস্ট বেঙ্গলের জয়ের কথা শোনান, কোমায় থাকা রাহুল দেববর্মনের কথা শুনে শচীন কর্তার নাকি একবারের জন্য চোখ খুলেছিলেন, তারপরে চোখ বুজে গেলে আর খোলেনি। শচীন দেববর্মন যদি অশোক কুমারের কথায় বম্বেতে থেকে না যেতেন বা অশোক কুমার যদি তাকে না আটকাতেন, তাহলে ভারতীয় সঙ্গীত অনেক কিছু থেকে বঞ্চিত হতো। তো শচীন দেবের মুম্বাইয়ের চলচ্চিত্রের পরবর্তী যে 25 বছরের ইতিহাস, সেটা লেখা হয়েছিল আসলে অশোক কুমারের হাতে, অশোক কুমারের কলমে। কারণ তিনি আটকেছিলেন বম্বে থেকে কলকাতায় আসার পথে, তিনি আসল ক্রসিং হয়েছিলেন, যে ক্রসিংটা তিনি পার করতে দেননি শচীন কর্তাকে। তাই এই অজানা বিষয়টা হয়তো অনেকের জানা নেই। অনেকেই বম্বেতে গেছেন, চলে এসছেন,
মানিয়ে নিতে পারেননি। শচীন কর্তাও তাই করতে চেয়েছিলেন। যাই হোক, অশোক কুমার না থাকলে হয়তো আমরা এইভাবে শচীন কর্তাকে হিন্দি চলচ্চিত্রে তার যে প্রয়োগ সেগুলো হয়তো পেতাম না 1950 তিনি যদি চলে আসতেন। যাই হোক, তিনি আসেননি। অশোক কুমার ছিলেন, দাদামণি ছিলেন। কিন্তু আজকের দুটো ভিন্ন ধর্মী ঘটনা বলার পাশাপাশি সক্রেটিসের একটি ঘটনা দিয়ে আপনাদের সঙ্গে আজকের মতো সেই ঘটনাটা জানিয়ে বিদায় নেব। সক্রেটিস পৃথিবীর অন্যতম বিখ্যাত দার্শনিক, জ্ঞান বিলিয়ে বেরিয়েছেন, কখনো নিজের সুখের কথা ভাবেননি এবং অর্থের প্রতি তার সেরকম কোনো আকর্ষণ ছিল না। আর তাই বোধহয় এখনো এই এত বছর পরেও, কয়েকশো বছর পরেও সেই মানুষটাকে নিয়ে আলোচনা করছি বা সেই মানুষটাকে নিয়ে অনুষ্ঠান করছি। হ্যাঁ, সক্রেটিস তিনি দুটো বিয়ে করেছিলেন জীবনে। প্রথম স্ত্রীর নাম জ্যানথিপি। জ্যানথিপি অসম্ভব সুন্দরী ছিলেন, কিন্তু মুখে বিষ আর চোখে আগুন। তার উপরে সক্রেটিস সারাদিন জ্ঞান বিলিয়ে বেড়ান, একটা কানাকড়িও নেন না, সংসারে অভাব, 3টি সন্তান। এর মধ্যে বাড়ি ফিরতে না ফিরতেই প্রত্যেক দিন তুমুল অশান্তি আর মারাত্মক বাজে এক পরিস্থিতি তৈরি করতেন জ্যানথিপি। বাড়ি ফিরলেই অশান্তি চলতো। সক্রেটিস সহ্য করতেন চুপচাপ। এর মধ্যে আবার ঘটনা ঘটলো কি, একজন বড় লোকের কন্যা তাকে বিয়ের প্রস্তাব দিল এবং তিনি সেই প্রস্তাবে সম্মত হলেন। তার নাম হচ্ছে মির্টো। এই মির্টো তার প্রভূত সম্পত্তি থাকার কারণে মানুষের অভাব অভিযোগ দেখলেই মায়াতে দয়ার পরিবশে সক্রেটিস সেই সমস্ত অর্থ দান করতেন। সম্পদ বাড়ানোর বদলে সেই সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করল এবং এতে তার প্রথম স্ত্রী অর্থাৎ জ্যানথিপি তিনি মারাত্মকভাবে আরো অশান্তি শুরু করলেন। যে রোজগার তো করার নাম নেই, উল্টে দ্বিতীয় স্ত্রী তার যে সম্পত্তি সেখান থেকে সে দান খয়রাতি করছেন, মানুষকে বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছেন। একদিন বাচ্চাগুলো রাতের বেলায় না খেতে পেয়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে। চোখে আগুন আর মুখে সেই ভয়ঙ্কর বিষ নিয়ে অপেক্ষায় জ্যানথিপি বাড়িতে প্রবেশ করেছেন সক্রেটিস এবং বাড়িতে প্রবেশ করে তিনি তার সারা বছর একটি কোট সেটিকে খুলে আর খালি পায়ে থাকতেন, জুতো পরতেন না। শীত গ্রীষ্ম বর্ষা তার ওই একটা কোটই ভরসা। তিনি এসে প্রত্যেক দিনের মতো ধ্যানে বসেছেন আর শুরু হয়ে গেল তখন ঘরের আগ্নেয়গিরির বিস্ফোরণ। বিস্ফোরণ এমন জায়গায় পৌঁছলো যে একটা সময় ঘর থেকে বেরিয়ে চাঁদের আলোয় বসে সক্রেটিস বই পড়তে শুরু করলেন। বাইরে ঘর থেকে বেরিয়ে এসে ঘরের ভেতরে রাখা ছিল এক বালতি, একটা পাত্র ভর্তি ময়লা, সারাদিনের সবজি বা অন্যান্য জিনিস ধোয়া জল। সেই ময়লা জল এনে জ্যানথিপি দেখলেন বাইরে বসে বই পড়ছে, তার মাথার উপরে পুরো বালতিটা ঢেলে দিলেন। একটুও রাগলেন না সক্রেটিস। নিজের মনে শুধু বললেন যে এতক্ষণ ধরে এত গর্জন মেঘের, তারপরে একটু বৃষ্টি না হলে বিষয়টা ভালোই হয় না। তো সেটাই স্বাভাবিক। এই ঘটনার পরবর্তীকালে তিনি হয়তো সেই জীবনযাত্রার মধ্যে যে অনুভব করেছিলেন, সেই অনুভব থেকেই বোধহয় তার সেই বিখ্যাত উক্তি তৈরি হয়েছিল, যে উক্তিটিতে তিনি বলেছিলেন, যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে, আর যদি না পাও তাহলে তুমি দার্শনিক হবে। এই কথাটির সঙ্গে সবাই হয়তো পরিচিত, কিন্তু তার পেছনের এই ঘটনাটা, যেটা সক্রেটিসের জীবনের নিত্যদিনের ব্যাপার ছিল, সেটা হয়তো অনেকের জানা নেই।
তাই মনে হলো আজকের এবং অমিতাভ একটুখানি জীবনযাত্রার যন্ত্রণার ইতিহাসটা দিয়েই শেষ করি। তাই যারা যারা বিয়ে করেছেন তারা সুখের জন্য বিয়ে করেছেন, আবার যারা ব্যাচেলার রয়েছেন তারাও বলেন তারা সুখে আছেন বলে ব্যাচেলার আছেন। আসলে সক্রেটিসই বোধ হয় সব থেকে অনুভবী মানুষ যিনি এত বড় দার্শনিক হতে পেরেছিলেন। কেন? বাকিটা এর মধ্যেই বলা আছে, আপনারা সেটা ভাবতে থাকুন। ততক্ষণের জন্য আমি বিদায় নিই। পরবর্তী আরেকটা পর্ব নিয়ে উপস্থিত হব এবং অমিতাভতে। আর সেই অপেক্ষার সময়ের জন্য আপনারা খুঁজতে থাকুন কেন এত বড় দার্শনিক হয়েছিলেন সক্রেটিস। আমার পক্ষ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।